যদি আরেক জনম আমি চাই গো, সে জনমে তোমাকে চাইব। আপনি একজন মাদ্রাসার ছাত্র হয়ে আপনি মিউজিকে আসলেন, এটা আসলে খুবই কৌতূহলের বিষয়। মাদ্রাসাতে পড়াশোনা করছি, তো গানের প্রতি আসক্ত ছিল, কিন্তু সেটা ইসলামী গান। ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মওলার ভাবতরঙ্গে। এখন যে গানগুলা গাচ্ছে এগুলো আসলে মানুষের হৃদয়ে টাচ করে না, এগুলা বিনোদন হিসেবে মানুষ নিচ্ছে। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আকাশ রহমান, কণ্ঠশিল্পী। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুদূর থেকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। তো মিডিয়া অঙ্গনে আপনার আশাটা, শুরুটা কিভাবে ছিল, যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। আসলে মিডিয়া বলতে কি সঙ্গীতে। জি, আমি শুরু থেকে গানকে ভালোবাসতাম। প্লাস প্রথম যখন আমার শুরু, সেটা হচ্ছে আপনার তখন ইসলামী গান করতাম। জি, মাদ্রাসাতে পড়াশোনা করছি, তো গানের প্রতি আসক্ত ছিল, কিন্তু সেটা ইসলামী গান। জি। ওইখান থেকে মিউজিক বিহীন যে সঙ্গীতগুলো, ইসলামিক মিউজিক ছাড়া সঙ্গীতগুলো, আমরা গজল কিংবা হাম জি, জি, বলে জি। যেগুলা। আমার ফার্স্ট টাইম শুরু হচ্ছে জি, মিউজিক ছাড়া যে ইসলামিক গানগুলা, ওইগুলো। ওইখান থেকেই মোটামুটি আমার পথ চলা। জি, তো এইভাবে আস্তে আস্তে একটা সময় আর কি মিউজিকটা ভালো লেগে যায়। জি। তখন থেকে চিন্তা করলাম যে ইসলামী গানও করবো, কিন্তু বাট মিউজিক নিয়ে আর কি একটু চিন্তা ভাবনা করি। আপনি একজন মাদ্রাসার ছাত্র হয়ে আপনি মিউজিকে আসলেন, এটা আসলে খুবই কৌতূহলের বিষয় যে মানুষ আপনার দিন দিন আপনার হচ্ছে ভালোর দিকে ধাবিত হয়। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আসলে আপনি মাদ্রাসার ছাত্র হয়ে আপনি যখন ইসলামিক সঙ্গীত গাইতেন সেটা ঠিক ছিল, সেখান থেকে আপনি মিউজিকে চলে আসলেন। আসলে এটা আপনার পরিবার তখন সেটা কিভাবে দেখেছিল বা কতটুকু সাপোর্ট পেয়েছিলেন পরিবার থেকে? আসলে ওই সময়টা কি, মানে আমরা কিন্তু ইসলামী গান করলেও জি, ইসলামী গানের ব্যাকগ্রাউন্ডে জি, এটাতে কিন্তু মিউজিক দেই। জি, তো আসলে যখন ইসলামী গান করতাম, তখন যে স্টুডিওগুলোতে গান করতাম, জি, ওই স্টুডিওগুলা তখন ইসলামিক গানের ছিল না। জি, ছিল হচ্ছে আমাদের বর্তমান যেরকম মিউজিক টিউজিক সব কিছু অ্যারেঞ্জ করে আমরা গান করি, এই রকম একটা স্টুডিও ছিল। তো ওইখানে ইসলামী গান করতে যেতাম, কিন্তু ওই ইসলামী গান করতে করতে একটা চিন্তা আসে না মানুষের মধ্যে যে আমি আসলে এই ইসলামী গান করব না, মিউজিক দিয়ে একটা গান করে দেখি কেমন হয়, কেমন লাগে। এই রকম চিন্তা করেই আর কি একটা দুটা করতে করতে চলে আসে। এই যে আপনার পরিবার থেকে এইটাকে আসলে কি তখন কিভাবে দেখেছিল বা কতটুকু সমর্থন করেছিল? হ্যাঁ, পরিবার থেকে শুরু থেকেই তারা চাইতো যে আমি গান করি, জি, কিন্তু আসলে আমি কি গান করি জি, তারা কিন্তু ফার্স্ট টাইম ওই রকম বুঝতো না যে আসলে ইসলামী গান করতেছি, ইসলামী গান কোনটা, আধুনিক গান কোনটা, এরকম তারা বুঝতে মানে ওইভাবে বুঝতো না। কিন্তু ফ্যামিলি থেকে তারাও চাইতো যে আমি গান করি। তা আপনাকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেওয়ার পরেও তারা আপনার এটা মানে কিভাবে সম্ভব যে আসলে? তারা তো মিউজিকটা বুঝতো না জি, যে গান গাচ্ছি, গানের সাথে মিউজিক আছে কিংবা মডেল হচ্ছে, এই জিনিসগুলা প্রথম অবস্থায় তারা বুঝতো না। তারা জানতো যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি, ইসলামিক গান করতেছি, এইটাই আর কি বুঝতো। আপনি সঙ্গীতের সাথে বা গানের সাথে সংযুক্ত হয়েছেন কত বছর হবে? মোটামুটি 8-9 সালের দিকে। 2008-09? হ্যাঁ, 2008-9 সালের দিকে। আর তার আগ পর্যন্ত ইসলামিক গান করতাম। জি। আপনি একজন সঙ্গীত কম্পোজারও, অর্থাৎ আপনার নিজে একজন রেকর্ডিস্ট হিসেবে কাজ করেন, অন্যান্য শিল্পীদের গানও রেকর্ড করেন আপনি নিজে, সঙ্গীত পরিবেশনের সাথে সাথে আর কি, পাশাপাশি, যেটা আপনার বিজনেস বলা চলে। তো এখন আপনি অবশ্যই সঙ্গীত বিষয়ে আপনার ভালো একটা জ্ঞান আছে। তো একজন সঙ্গীত শিল্পীর আসলে কোন কোন জ্ঞানগুলা অর্জন করা দরকার আসলে শিল্পী হতে গেলে? একজন শিল্পী হতে গেলে তার প্রাথমিক যে দরকার, জি, সেটা হচ্ছে অবশ্যই কোনো একাডেমি জি, কিংবা কোনো ওস্তাদ কিংবা কোনো গানের টিচার
তার মানে স্বর্ণপূর্ণ হতে হবে, জি তার কাছে যেতে হবে, তার কাছে প্রাইভেট বলেন বা ক্লাস বলেন, জি ক্লাস করতে হবে। প্রথমে ওস্তাদ আপনাকে সারগাম দিবে, প্রাথমিক যেটা সারগাম থেকে শুরু করে আরও সঙ্গীত অনেক বিষয়বস্তু আছে, ছাড় ট্রাক এগুলা, মানে এগুলা তো ক্লাস বাই ক্লাস, স্টেপ বাই স্টেপ, মানে এগুলা করতে করতে সঙ্গীতে আর কি আসতে হয়। আমি ধরেন একটা গান গাবো, আমি শিল্পী হতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনার কাছে যাই, আপনার শরণাপন্ন হই, তো আপনি আমাকে প্রথম কি সাজেস্ট করবেন যে এই জিনিসগুলো শিখে তারপরে আপনি আসেন? তো সেই জিনিসগুলোর মধ্যে, সেই শিখার জিনিসগুলোর মধ্যে কি কি থাকতে পারে? যেমন আমরা যে রেকর্ডিংয়ের কাজ করি, জি রেকর্ডিংয়ের বিষয়টা হচ্ছে আসলে আমরা বর্তমানে যে কাজগুলা করি, জি এখন তো নতুন শিল্পীর অভাব নাই। জি সে গান গাইতে পারে না, তাল বোঝে না, সুর সম্বন্ধে ধারণা নাই, জি। গান গাচ্ছে, গানের মধ্যে আপনার স্কেলের যে ব্যাপার, সেইটাও তো আপনারা আসলে এই প্রযুক্তির ছোঁয়ায় আপনারা যারা আছেন তারা কিন্তু সেটাকেও আসলে সুন্দরভাবে ফুটিয়ে তুলেন। তো আগে তো দেখা গেল যে লাইভ রেকর্ডিং হতো, সেখানে আসলে কারসাজির কোনো সিস্টেম ছিল না বা করতে পারতো না, কিন্তু এখন আপনারা সেটা কিন্তু খুব ভালো করতে পারেন, কারসাজিটা খুব ভালো করা যায়। তো সেই স্থান থেকে আসলে যদি পরিপূর্ণ হিসেবে যদি আমি নিজেকে যদি শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে কোন বিষয়গুলো আসলে আমার মাঝে আপনার থাকা দরকার? সে বিষয়টি হচ্ছে আপনার একটা গান জি। গাওয়ার জন্যে অবশ্যই আল্লাহ পদার্থ, গড গিফট, যেটা অবশ্যই গলার যে সুর সেটার দরকার আছে, জি কারণ সব গলাতে তো আর গান হয় না। জি ঠিক আছে, গলার অবশ্যই দরকার আছে। আর জানার যে বিষয় জি সেটা হচ্ছে যে আপনার গানটা যে গাচ্ছেন সেটা কোন স্কেলে আছে, জি স্কেলটা হিসাব করতে হবে। কারণ স্কেল আপনার পারফেক্ট স্কেল ছাড়া আপনি গানটা ভালো করে গাইতে পারবেন না। যদি সেই স্কেলের নিচে হয় তাহলে আপনার গাইতে প্রবলেম হবে, উপরে হলে তো গাইতেই পারবেন না, সেটা গলা দিয়ে বেরই হবে না। এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় নাম্বার কথা, যে গানটা গাবে অবশ্যই সেই গানটি 100% টিউনে থাকতে হবে, সেটা কিন্তু তার জানা থাকা দরকার। তারপরে তাল, জি তালের যে বিষয়টা, গানের কিন্তু সুর এবং তাল এই দুইটা জিনিস প্রাণ। জি সে যদি তালে না গাইতে পারে, প্লাস আপনার সুরে না থাকতে পারে, তাহলে কিন্তু গান হবে না। তো অবশ্যই তার তাল এবং সুর জানা অত্যন্ত দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন আসলে দেখে থাকি যে গানগুলা শিল্পীরা গাচ্ছে, তো সেইখানে আসলে মিউজিকগুলা কি আগে বাজানো হয় নাকি আপনার মিউজিকের সাথে সাথেই আসলে গানগুলা গাওয়া হয়? না, আমরা প্রথম একটা শিল্পী আসার পরে ওনার থেকে আগে গানটা শুনি। জি শোনার পরে যদি মনে করি যে না, ওনার সুর তাল মোটামুটি একটা লেভেলে আছে, পারফেক্ট না থাকলেও মোটামুটি একটা লেভেলে আছে, উনি গাইতে পারবে, তখন আমরা কম্পিউটারের মাধ্যমে, আমাদের যে অ্যাপস আছে সফটওয়্যার, ওইটার মাধ্যমে ওইখানে টেম্পু নামে একটা যে অপশন থাকে, নাম থাকে, ওই টেম্পু সিলেক্ট করে সে কত টেম্পুতে তার গানটা মানে আর কি হবে, সেই রকম একটা সিলেকশন করে ওনার ভোকালটা নেই। ওইখানে কোনো কিছুই থাকে না, শুধু জাস্ট টেম্পো। তারপর ওনার ভোকালটা হয়ে গেলে তারপরে আমরা রিদমটা করে ফেলি, যে ইগুলো লাগে, পারকিশন, ডোল, তবলা, কিংবা হচ্ছে আপনার ডান্স, যেটাই আর কি লাগে, রিদমটা সাজানোর পরে তারপর হলো আপনার যে প্রডিউস করে গানটা, যার ইউটিউব চ্যানেল বলেন, যেটাই বলেন আর কি, ওনার মানে অ্যামাউন্ট কীরকম, তার উপরে আমরা ইনস্ট্রুমেন্ট সাজেস্ট করি। যেরকম আপনার একটা গানের মধ্যে বেহালা দেওয়া যায়, বাঁশি দেওয়া যায়, গিটার দেওয়া যায়, ম্যান্ডোলিন, ইউকেলেলে, বাট মানে অনেক ইনস্ট্রুমেন্ট ঢোকানো যায়। তো এই ইনস্ট্রুমেন্টগুলো আসলে যে প্রডিউস করে ওনার উপরে ডিফেন্স করে। কিন্তু আমরা বেশিরভাগ গান করে থাকি কিবোর্ড, বাঁশি, এই দুইটা জিনিস আর কি কমন থাকেই। তো আমরা অনেক সময় দেখে থাকি যে আসলে শিল্পীরা যখন লাইভ আসলে গাচ্ছে, স্টেজ পারফরমেন্স করতেছে, তখন তাদের কণ্ঠ একরকম, এবং আপনার যখন রেকর্ডকৃত যে কণ্ঠটা আমরা শুনে থাকি সেইগুলো একরকম। তো এইখানে আসলে আপনারা কোন ধরনের সফটওয়্যার বা কোন ধরনের ইফেক্ট ব্যবহার করে থাকেন, যার ফলে আসলে আমরা এতটা ব্যবধান খুঁজে পাই? বেশি ব্যবধান হয় আপনার যে আমরা এটা ইউজ করি, এটার নাম হচ্ছে অটোটিউন। জি অটোটিউন নামের একটা আছে,
ওই ওই অটোটিউনটা দিলে আপনার অটোমেটিক গলাটা চেঞ্জ হয়ে যায়, প্লাস একটু শুনতে ভালো শোনা যায়। জি কিন্তু অটোটিউন আসলে যারা ভালো গায় জি তাদের জন্য না, তারা অটোটিউন ইউজও করে না। যারা প্রকৃত জাত শিল্পী আমার মনে হয় না যে তারা অটোটিউন ইউজ করে, কিংবা অটোটিউন ইউজ করলেও বারণ করে যে ভাই আমার এতে অটোটিউন ইউজ করা যাবে না। আর নতুন যারা এখন দেখা যাচ্ছে তারা সুরে গাইতে পারে না, বিভিন্ন প্রবলেম হয়, তারা নোটের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে অটোটিউন দিয়ে একটু মানে কাজবাজ করে মোটামুটি আর কি করে। এটা এতক্ষণ আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বললাম, এটা একজন রেকর্ডিস্ট হিসেবে আপনার কাছ থেকে জানার ছিল। তো একজন সঙ্গীত শিল্পী হিসেবে আসলে এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে একজন শিল্পী যখন তাল লয় সুর আপনার বুঝে আপনার গান করে, তখন অবশ্যই গানটা আপনার মাধুর্যপূর্ণ হবে। আর আমরা কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে আসলে অনেকেই আসলে আপনার তাল লয় সুর কিছুই জানে না, অথচ আপনার হচ্ছে তার গান মিলিয়ন মিলিয়ন ভিউ। তো সেই ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি? এটা হচ্ছে আসলে গান শোনা এবং গান বোঝা এর মধ্যে অনেক পার্থক্য আছে আমি মনে করি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা ধারণা করি এবং যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে আসলে গানকে কেউ বোঝার চেষ্টা করে না, কেউ বলবো না, বেশিরভাগ মানুষই আর কি গানকে বোঝার চেষ্টা করে না, যে আসলে ওই গানের লিরিক্সের মধ্যে কি আছে, শিল্পীটা গাচ্ছে কেমন, এবং মানে গানের কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আছে। এই জিনিসগুলা মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমাদের আসলে দেশে এই জিনিসগুলা মানে এতটা মানুষ যাচাই বাছাই করে না, ভালো মন্দটা মানে এই বোঝার চেষ্টা করে না। তারাও হচ্ছে আপনার হুচুকে চলার মতো, পাঁচজন বলতেছে যে ওই ছেলেটার গান ভালো, ঠিক, কিন্তু আসলেও যে ভালো সেটা অনেকেই বোঝে না। আমি বলবো যে এটা হচ্ছে আপনার হুচুকে যে বলে না যে আমরা হুচুকে বাঙালি, সেই রকমই আর কি বিষয়টা। তো আপনার কণ্ঠে আপনার মৌলিক একটি গান আমরা আমাদের দর্শকদেরকে একটা অন্তরা একটু শোনাতে চাচ্ছি। ওরে কি জাদু করিলা বন্ধু দুষ্ট চোখেরা রে, মন্ত্র ছাড়া বান মারিলা আমার এই পরাণে। ওরে কি জাদু করিলা বন্ধু দুষ্ট চোখেরা রে, মন্ত্র ছাড়া বান মারিলা আমার এই পরাণে। তুমি করছে সদা তুমি করেছে সদায় আমার বুকের মাঝে রে, মায়া লাগে মায়া লাগে মায়া লাগে রে, না দেখিলে বন্ধু তোমায় পরাণ কান্দে রে, মায়া লাগে মায়া লাগে মায়া লাগে রে, না দেখিলে বন্ধু তোমায় পরাণ কান্দে রে। চমৎকার। এই গানটি লিখেছিলেন কে এবং সুর সঙ্গীত করেছে? এই গানটি আমারই লেখা, প্লাস আমারই সুর করা। চমৎকার। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি একজন গীতিকারও বটে? সেরকম না, জি, ওই মাঝে মধ্যে একটু আর কি মনে হয় যে এই কথাটা দিয়ে কিছু লিখলে হয়তো একটু গান হবে, কিংবা একটা কবিতার মতো হবে, এরকম আর কিছু। অনেক সময় আসলে আমরা দেখে থাকি যে শিল্পীরা আসলে তার ভালোবাসার মানুষকে নিয়ে গান লিখে থাকে বা গান রচনা করে থাকে। তো আপনার কি তেমন কোনো গান আছে যে আপনার ভালোবাসার মানুষকে উৎসর্গ করে গানটি লিখেছেন? না, আসলে ওই যে বললাম যে আমি সঙ্গীতে আসছি ইসলামিক গান থেকে, তারপরে আমি কিন্তু বাউল বিচ্ছেদ এইগুলা গান ভালোবাসি, এবং আমি একজন তরিকাপন্থী মানুষ। তো আমার লালনের গান, বাউলের গান, কিংবা মানিকগঞ্জের এই যে যারা বাউল কবি আছে ওনাদের গান, এই গানগুলা বেশি ভালোবাসি। জি, ঠিক আছে। তো আসলে প্রেম ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে থেকে থাকে, এটাই স্বাভাবিক, কিন্তু আসলে ওই রকম চিন্তা আগেও হয়নি কিংবা এখনো হচ্ছে না। মানে এই ধরনের কোনো গান কি আপনার নেই যে আসলে আপনার ভালোবাসার মানুষকে উৎসর্গ করে গানটি লিখেছেন, কিংবা আপনার হচ্ছে গীতিকার একটি ছদ্মনামে বা গীতিকারের ভালো লাগা থেকে আসলে বা গীতিকারের ভালোবাসার মানুষকে উৎসর্গ করে একটি গান লিখেছে, সেই গানটা আপনাকে দিয়ে গাইয়েছে, এরকম কোনো গান গেয়েছেন কখনো?
গান তো মোটামুটি বেশ কিছু গেয়েছি, কিন্তু এইরকম কেউ আমার সাথে আলোচনা করেনি। জি, মানে এরকম গান কখনো গাওয়া হয় না? হ্যাঁ, যে সে হলো ওই কাউকে উদ্দেশ্য করে কিংবা তার ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে লিখছে, জি। এরকম আমার সাথে আলোচনা হয়নি। হয়তো লিখতে পারে, জি। কিন্তু আলোচনা হয়নি। না মানে আপনি গেয়েছেন কিনা, কোনো নাম উদ্দেশ্য করে কোনো গান আপনি গেয়েছেন কিনা? না, নাম উদ্দেশ্য করে গান গাই। জি। তো এই যে অনেক শিল্পীরাই দেখে থাকি যে তার ভালোবাসার মানুষকে নিয়ে আসলে নাম উদ্দেশ্য করে গানগুলা গেয়ে থাকে। তো আপনারও তো মনে হয় যে আপনার হচ্ছে একটা ভালো লাগা থেকে আপনার হচ্ছে ভালোবাসার মানুষকে একটা গান উপহার দেওয়া তার নামের উপর দরকার ছিল বোধহয়, নাকি? এরকম মনে হয় বলতে কি, মানে আর সবাই যে মানে নাম নিয়ে যারা গান করছে, আহ, মোটামুটি সবাই কিন্তু ছ্যাট গান, বিরহের গানগুলা করছে। জি। মানে প্রেমিকা হয়তো ছেঁকা দিছে, ছেড়ে চলে গেছে, সেই বিষয় নিয়ে গান করছে। কিন্তু আমার লাইফে এরকম কিছু হয়নি। জি। তো তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আসলে ছেকা না খেলে পরে প্রেম করে আসলে সেই ধরনের গানগুলা প্রেমিকাকে নিয়ে লেখা হয় না, ভালোবাসা মানুষকে নিয়ে লেখা হয় না? এটা হয় কারণ আসলে মানুষের ভিতরে সব রকমের শান্তি থাকতেও জি। তারপরেও কিন্তু মাঝে মধ্যে শূন্যতা কাজ করে। জি, অবশ্যই। যে আমার কিছু ভালো লাগতেছে না, সবই আছে, টাকা আছে, পয়সা আছে, তার সংসার আছে, সব কিছুই ঠিক আছে, তারপরে ভিতরে ভালো লাগে না। সেইখান থেকেও কিন্তু গান হয়। জি। আমার মতে সেইখান থেকে গান হয় বিচ্ছেদ গান। জি। আপনার প্রেম বিচ্ছেদ, তারপর ভাব বিচ্ছেদ, আবার এই বিচ্ছেদের মধ্যে কিন্তু স্যাড গানও আছে। জি। তো আপনারা যখন লাইভ স্টেজ পারফরমেন্স করেন তখন হাজার হাজার দর্শক ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকেন। তো দেখা গেলো যে আপনি এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যে লাইভ গান করতে গিয়েছেন, স্টেজ পারফরমেন্স করতেছেন, সেখানে হয়তো কেউ আপনাকে ফুল দিয়ে সংবর্ধনা জানালো বা ভালোবাসার প্রস্তাব দিল, কোনো মেয়ে দর্শক ভক্ত, এমনটা কি ঘটেছে কখনো আপনার লাইফে? একটা ঘটনা আছে, সেটা হচ্ছে স্টেজে যখন গান করতে গেছি, জি। আমার আগে 4 জনের মতো আর কি গান করছে। জি। হয়তো 5 নাম্বার কিংবা 6 নাম্বারে আমি জি। স্টেজে উঠছি, প্রথম মুখটা গেলাম, জি। তারপরে হয়তো অন্তরাটা শেষ করতে পারি নাই। জি। এই মতো অবস্থায় আপনার ওই কারেন্টের লাইনে সমস্যা হওয়ার পরে যে প্যাডিস্ট ছিল, জি। ওনার প্যাডটাই প্রবলেম হয়ে গেল, সম্ভবত অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেল, প্রোগ্রামও শেষ। ঠিক আছে, তা আমি কষ্ট পাবো কিংবা আমার খারাপ লাগবে, এই চিন্তা করে আমাকে ওই কমিটির পক্ষ থেকে প্লাস হচ্ছে ওই যারা গান শুনতে আসলো তারা আর কি মানে সেলফি উঠালো, পুরস্কার দিল। মানে যে আমি যে গান গাইতে পারলাম না, সেই জন্যে আর কি হয়তো পুরস্কারগুলা দিছে, আমিও সেটা ভাবছি যে এই ঘটনাটি আর কি আমার। কখনো কোনো মেয়ে দর্শক আপনাকে প্রপোজ করেছে আপনার গান শুনে, আপনার গানের প্রেমে পড়ে আপনার প্রেমে পড়ে গেছে, এমনটা কি হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে। তো তেমনই একটা ঘটনা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। হয়তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই, কারণ হচ্ছে প্রোগ্রামটা আসলে হয়তো আপনার ফ্যামিলির লোকজনও দেখবে, হয়তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই, কিন্তু আপনাকে প্রপোজ করেছে, আপনার দিক থেকে আপনি কোনো সাড়া দেন নাই। হ্যাঁ, তেমন ঘটনায় শেয়ার করেন, বেশি গভীরে আসলে যাওয়ার দরকার। আসলে স্টেজে গান করলে অনেক মানুষেরই জি। একটা চাহিদা থাকে। চাহিদা হলো কি, যে আপনার স্টেজে যারা ভালো গান গায়, ভালো পারফরমেন্স করে, তাদের দিকে মোটামুটি বেশিরভাগ মানুষই আসক্ত থাকে। কিন্তু এক একজনের এক একটা মত থাকে, কেউ ভাইয়ের চোখে দেখে, কেউ বন্ধুর চোখে দেখে, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো আমরা আসলে গান করলে অনেকে সেলফি নিতে চায়, অনেকে আপনার ওই কাগজ দেয়, কিন্তু ঠিক আছে ওইখানে কিছু লিখে দিতাম কিংবা ওই তারাই কিছু লিখে দিত, সেরকম হয়। তো আমাকে একটা সাদা কাগজ দিয়েছিল একটি মেয়ে, জি। অনেক আগের কথা, বর্তমানে কিন্তু এগুলা হয় না। জি। এটা আগে হয়তো। তো একটা কাগজ দিয়েছিল, ওই কাগজে অনেক কিছু লেখা ছিল। জি। এখন প্রেমপত্রের মতো ছিল। এই কথাগুলো আর কি দর্শকের সামনে না বলি, এটা হাইট থাক। জি। যাই হোক, আমরা আপনার আরও সুন্দর সুন্দর মুহূর্তের কথা আমরা শুনবো এবং আপনার কণ্ঠে গান শুনবো। তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। তো যে বিষয়ে ছিলাম, আপনার সুন্দর মুহূর্তের কিছু ঘটনা নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনি যখন গান রেকর্ডিং করেন বা আপনার হচ্ছে গান
নিজে গান, তখন আসলে দুইটা পেশার মধ্যে কিন্তু আপনি জড়িত আছেন। কোন পেশাটা আসলে আপনার কাছে নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ বেশি বলে মনে হয়? মানে অন্যকে দিয়ে গাওয়ানো নাকি নিজে গাওয়া? না, নিজে গাওয়া এটাই আমার ভালো লাগে। কারণ আমার শুরু থেকে যে স্বপ্ন, শুরু থেকে যে চাওয়া যে আমি ভালো করে গান শিখি, প্লাস ভালো করে গান গাই, সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালো করে চিনুক, প্লাস সবাই ভালোবাসুক, সবাই বলুক যে না ছেলেটা ভালো গায়, ভালো করছে। তো গাওয়াটাকেই আমি প্রাধান্য বেশি দেই। আর আমার খুব ভালো লাগে, গান গাইতেই ভালো লাগে। এখন আসলে রেকর্ডিংয়ের কাজ করছি, এটা হচ্ছে একটা মানুষের সংসার থাকে, টাকা পয়সার প্রয়োজন থাকে, সব কিছু মিলিয়ে আর কি, মানে দুইটাই ধরে আছি। তবে রেকর্ডিংয়ের যে কাজটা করি গান কম্পোজিশনের, সেটার চেয়ে আমার গান গাওয়াতেই খুব ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যাই হোক, আসলে দেখা গেল যে অনেক সময় পারিবারিকভাবে আসলে অনেকেই বিড়ম্বনার শিকার হয়ে থাকে যে আসলে গান বাজনা পছন্দ করে না। তো দেখা গেল যে আপনার ক্ষেত্রে কি তেমন কোনো ঘটনা ঘটেছে যে আসলে পরিবার থেকে গান বাজনা করার জন্য নিষেধাজ্ঞা বা গানের সাথে সম্পৃক্ত হয়ে দেখা গেল যে অনেকেই কিন্তু 2 দিন 4 দিনের জন্য আপনার বিভিন্ন জায়গায় আপনার গিয়ে থাকে, হয়তো শুটিংয়ে বা আপনার গান রেকর্ডিংয়ে। তো এমনটা আসলে অনেক ফ্যামিলি কিন্তু মেনে নেয় না। তো আপনার ক্ষেত্রে কি তেমনটা হয়েছে কিনা? না না, আমার ফ্যামিলিতে গান নিয়ে কারোর কোনো অভিযোগ নেই। জি, সবাই চায় যে আমি গান বাজনা করি। আসলে গান আসলে ভালো করে, যে গানের বিষয়টা ভালোভাবে চলা, ভালো করে গান গাওয়া, জি। মানুষের সাথে সুন্দর করে কথাবার্তা বলা, এই জিনিসগুলো চাই। কিন্তু আমি যে গান বাদ দিব কিংবা গান করব না, এটা তারা কখনো চায় না, প্লাস আমাকে কখনোই বলেনি। আচ্ছা, গান করা যাবে না, গান আপনার লাইফে যদি যদি কোনো মুহূর্ত যদি চলে আসে যে আসলে আপনার হয়তো ফ্যামিলিকে ধরে রাখতে হবে, না হয় আপনার গানকে ধরে রাখতে হবে, আপনি কোন দিকে যাবেন? এটা খুব কঠিন একটি প্রশ্ন। ফ্যামিলি এমন একটা জিনিস, এমন একটা সম্পদ। আমার এই প্রশ্নটা শোনার পরে আপনি আসলে একটা দীর্ঘ একটা শ্বাস ফেললেন, তাতে আসলে বোঝা যাচ্ছে যে আপনি খুবই মানে আবেগময় একটা মুহূর্তের মধ্যে হয়তো পড়ে গেছেন। এই যে এখন আসলে কি বলবো, জি, কোনটা ছাড়বো আর কোনটা ধরবো, জি, এমন একটা প্রশ্ন। জি। আসলে ছাড়া তো দুইটাকেই সম্ভব না, দুইটার একটাকেও ছাড়তে পারবো না। তবে আপনি যেটা বললেন যে যে কোনো একটা বেছে নিতেন, তা আসলে বেছে যদি নেই, সংসারকে নিতে হবে। কারণ সংসার ধর্ম বড় ধর্ম। এখন সঙ্গীত করি, আমি চেষ্টা করব। আচ্ছা, পরিস্থিতি আপনাকে কি আসলে এখন যেটা বললেন যে সংসারমুখী হবেন, সংসারের দিকে অগ্রসর হবেন সঙ্গীতকে বিসর্জন দিয়ে, আসলে পরিস্থিতি কি তখন আপনাকে স্বাভাবিক থাকতে দেবে বা এখনকার সিদ্ধান্তে আপনাকে অটল থাকতে দেবে? আমি আগে চেষ্টা করব, জি, তাদেরকে যেভাবেই বোঝানো যায় বোঝাবো, চেষ্টা করব, রিকোয়েস্ট করব, যত রকমের চেষ্টা আছে জি, চেষ্টা করে দাও। সঙ্গীত ছাড়তে পারবো না, কারণ সঙ্গীত ব্লাডের সাথে মিশে আছে। যারা গানকে ভালোবাসে, গান গাওয়াটা কিন্তু ফ্যাক্ট না। গান যারা ভালোবাসে, গান যে গাইতেই হবে, স্টেজ প্রোগ্রাম করতে হবে, রেকর্ডিং করতে হবে, ইউটিউবে দিতে হবে, বিষয় কিন্তু এরকম না। গান যারা ভালোবাসে তাদের ব্লাডে গান মিশে আছে। গান কখনোই এই দেহে যতদিন প্রাণ আছে এতদিন গান ছাড়তে পারবো না। জি, হয়তো রেকর্ডিং না করতে পারি, স্টেজ প্রোগ্রাম না করতে পারি, বাসা গুনগুন করে গাবো, যদি কখনো গান ছেড়ে দিতে হয় আর কি। কিন্তু গান ছাড়া গান ছাড়তে পারবে না, গান ছাড়ার ইচ্ছা নেই। ফ্যামিলিকে যত রকমের বোঝানোর দরকার বোঝাবো। আর আমার এরকম মনে হয় না, আল্লাহ না করুক, যে আমার ফ্যামিলির থেকে কেউ বলবে যে গান ছেড়ে দেয়। এটা আমার মনে হয় না যে বলবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি বিগত দিনে যে আসলে মিডিয়ার সাথে এবং সঙ্গীতের সাথে যারা জড়িত আছে তারা সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয় না, আবার অনেকের ক্ষেত্রে হয়েও থাকে। আমরা একটা সমীক্ষায় দেখেছি যে আসলে মিডিয়ার সাথে সম্পৃক্ত যারা বা সঙ্গীতের সাথে সম্পৃক্ত যারা, তারা আসলে বিবাহের দিক থেকে হয়তো অনেকেই আপনার অশান্তিতে আছে। তো সেটা আপনার কারণটা মানে মিডিয়াতে কাজ করা বা সঙ্গীত নিয়ে কাজ করা এই কারণে হয়ে থাকে, এবং অনেকের মাঝে আসলে বিচ্ছেদও ঘটে যায়, অনেকে আবার 2-3টা বিবাহ করে থাকে। তো এমনটা হওয়ার কারণটা কি আপনি মনে করেন? এর কারণ হলো, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, মানে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, এর থেকে বলছি। জি, কারোর জীবনে নিয়ে বলবো না। আমি আমার দিক দিয়ে যেটা বলবো সেটা হলো যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ভালো লাগার জায়গা থাকে। জি, আমাকে নিয়ে আমার ওয়াইফের ভালো লাগার কিন্তু জায়গা আছে,
আমারও ওনাকে নিয়ে ভালো লাগার একটা জায়গা আছে। এখন আমি গান করি, আমাকে কিন্তু অনেকেই বলে যে আমি যে গানটা গেয়ে দিয়েছি সেই গানে মডেল করতে। আমারও কিন্তু মনে চায় যে এখন বর্তমানে যারা গান গাচ্ছে তারাই কিন্তু মডেল হচ্ছে, মডেল করতেছে। আমারও মাঝে মধ্যে মনে চায় যে আমিও 2-4টা গানে মডেল করি, কিন্তু এখন আমার ফ্যামিলি যেরকম আমাকে বলে যে গান করা যাবে সমস্যা নেই, কিন্তু মডেল করা যাবে না। মানে আপনার ফ্যামিলি থেকেও তাহলে একটা নিষেধাজ্ঞা আছে? নিষেধাজ্ঞা আছে, সেটা হচ্ছে মডেল করা যাবে না। তো এখন আমি যদি মানে বেশি বাড়াবাড়ি করি যে না আমি মডেল করবই, হয়তো সে কিন্তু মন খারাপ করবে। এবং বিগত দিনে আমি বেশ কয়েকটি গানে মডেল করেওছি। এখন ওই বাসায় গেলে দেখা যায় মন খারাপ করে থাকে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, উল্টাপাল্টা কিন্তু অনেক মানুষ অনেক রকমের কথা বলে। তো এইগুলা চিন্তা করে দেখি যে আসলেও মানে তার কাছে খুবই কষ্টদায়ক, কষ্ট লাগে, খারাপ লাগে। তো চিন্তা করলাম যে আসলে এই সাইডটা মনে হয় ছেড়ে দিলেই ভালো আমার জন্য। আর সংসার এমন একটা মানে পাত্র, এমন একটা জায়গা যেইখানে যদি কিঞ্চিত পরিমাণ ভিতরে সন্দেহ কিংবা কোনো প্রবলেম ঢোকে, ওই সব সংসার কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে, মন্দের দিকে চলে যায়। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত থাকে কিংবা আসলে আপনার যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত থাকে তাদের সাংসারিকভাবে একটা সন্দেহের একটা বীজ তাদের মনের ভিতরে পোষণ করে? সবার কথা বলতে পারবো না, তবে মানে আমিও কিন্তু এখানে অধিকাংশের ক্ষেত্রেই বলেছি যে অধিকাংশের ক্ষেত্রে আসলে দেখা গেল যে সন্দেহের যে সন্দেহটা থাকে। আসলে সেই সন্দেহটা আসলে কোন বিষয় নিয়ে সেই সন্দেহটা বা সেই সংশয়টা থাকে, একটু যদি আমাদের দর্শকদের যদি। সেটা হলো যে কোনো মেয়ে চায় না যে তার হাজবেন্ড কোনো মেয়ের হাত ধরুক, কিংবা কোনো মেয়ের পাশে দাঁড়াক, কোনো মেয়ের সাথে সেলফি নিক, ক্যামেরা বন্দি হোক, তার সাথে হাসাহাসি করুক। এই জিনিসগুলো কিন্তু কোনো মেয়েই চায় না। ওই মেয়ের সাথে যদি ওই ছেলেটির আপনার কোনো সম্পর্ক নাও থাকে, কোনো সম্পর্ক নেই, এমনি বন্ধুত্ব থাকতে পারে না, পরিচিত বন্ধু বান্ধব এরকমও যদি থাকে, তাও যদি ওনার ঘরে মানে আর কি বউ থাকে, ওনার বউ কিন্তু স্বাভাবিকভাবে দেখবে না। এটা কিন্তু আমার মনে হয় এটা স্বাভাবিকভাবে দেখবে না, কারণ মেয়েরা এটা মানে আপনার ক্ষেত্রেও কি তেমনটা আপনার হচ্ছে বা হয়েছে কিনা, যার ফলে আপনার হচ্ছে আপনার যে বললেন যে আসলে আমি গানের মডেলিংটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি বা মন খারাপ করেছে এই কারণে ছেড়ে দেওয়া হয়েছে? আমার সাথে এইভাবে কখনো রিয়েক্ট করেনি, উল্টাপাল্টা কথা, খারাপ কথা, খারাপ আচরণ করা এটা বলেনি, তবে ভালো করেই বল। আমি সেইখান থেকেই কথাগুলো বলছি, আমার লাইফ হিস্টোরি থেকে কথাগুলো বলছি, অন্যের কথা নয়। বলতো যে আসলে ওই তোমার পাশে একজনকে দাঁড়ানো কিংবা একজনের সাথে ছবি ওঠা, একজনের হাত ধরা, একজনকে জড়িয়ে ধরা, এটা শুটিং হইলেও মানে আমার কেন যেন খারাপ লাগে, আমার এগুলো ভালো লাগে। মানে গ্রাম্য একটা প্রবাদ আছে কিন্তু যে আসলে কোনো নারী স্বামীর ভাগ অন্য কাউকে দেয় না। সবকিছুর ভাগ দিতে রাজি আছে নারীরা, কিন্তু স্বামীর ভাগ অন্য কাউকে দেয় না। তো যাই হোক, সেই প্রবাদটাই হয়তো আসলে আজকে আপনার মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম, ফুটিয়ে তুললেন যে আসলে কোনো নারী তার স্বামীর ভাগটা কাউকে দিতে চায় না। আর মিডিয়ার মানুষ যারা আছে বা সঙ্গীতের সাথে জড়িত যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো দেখা গেলো যে এই বিষয়গুলো একটু বেশি কাজ করে থাকে। যাদের জনপ্রিয়তা আছে তাদের ক্ষেত্রে দেখা গেলো যে বিভিন্ন দিক থেকে আসলে অফার আসে, বিভিন্ন মেয়েরা অফার করে থাকে। তো যাই হোক, আর একটা বিষয় যেটা আসলে আমি দীর্ঘ একটা সময় ধরে চিন্তা ভাবনা করতেছি যে এই বিষয়টা নিয়ে আসলে আপনার সাথে একটু কথা বলা উচিত। তো আপনারা যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত আছেন, সঙ্গীত নিয়ে আপনারা যারা চর্চা করে থাকেন, দেখা গেলো যে একজন সঙ্গীত শিল্পী আসলে বিভিন্ন সাইট নিয়ে আসলে গান বাজনা করে থাকে, কেউ ব্যান্ড, কেউ আপনার হচ্ছে আধুনিক, কেউ ফোক। তো আসলে বর্তমান সময়ে যে সঙ্গীতগুলো আমরা দেখে থাকি এগুলো আসলে স্থায়ী হয়ে থাকে না, ভাইরাল হয়। একটা গান আজকে ভাইরাল হয়েছে, সেটা দেখা গেলো যে 1 মাস বা 2 মাস 3 মাস, তারপরে সেই গানটা কিন্তু মানুষ মনে থেকে মুছে ফেলে। আর বিগত দিনে যে গানগুলো হয়েছে সেই গানগুলো কিন্তু এখনও কিন্তু কালজয়ী হয়ে আছে। যেমন আমি যদি আপনাকে বলি যে প্রয়াত নায়ক সালমান শাহ, তারপরে মান্না, তার যে কিছু কালজয়ী গান আছে, তারপরে লালন সাইজির কিছু কালজয়ী গান আছে, তারপর হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি,
বিভিন্ন পর্যায়ের যে গানগুলো আছে যেগুলো বিগত দিনে মানুষ গেয়েছে এখনও গেয়ে যাচ্ছে বা গাচ্ছে, সেগুলো কিন্তু যুগ যুগ ধরে বেঁচে থাকবে। তো আপনারা যারা এখন বর্তমান সঙ্গীত নিয়ে চর্চা করতেছেন বা সঙ্গীতের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের গানগুলো বেশি দিন স্থায়িত্ব হচ্ছে না কেন? 2, 4, 5 মাসের ভিতরে সীমাবদ্ধ থাকছে কেন? আসলে একটা গান মানে একটা মেসেজ। জি, একটা গান মানে আগের যে কথা বললেন, আগেকার যে গীতিকার যারা গান লিখতো প্লাস যারা গাইতো, হ্যাঁ, ওই গানগুলোর মধ্যে কিন্তু ভালো মেসেজ থাকতো। জি, এখন আর বর্তমানে যে গানগুলো করতেছে দেখবেন যে এই গানগুলাতে কোনো মেসেজ পাবেন না, কোনো মেসেজ নাই। উল্টাপাল্টা কথা। জি, আপনার ওই স্থায়ীতে একটা গল্প গেল, স্থায়ী শেষ, অন্তরাতে আরেক। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানের গানগুলো আসলে ওইভাবে মেসেজমূলক গান হচ্ছে না, বিদায়ী আসলে গানগুলা স্থায়িত্ব হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমানের গানগুলাতে মানে এখন দেখেন যে গীতিকার শিল্পীর কিন্তু অভাব নেই। জি, ধরতে গেলে মনে হচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পী গীতিকার, যার যেভাবে মনে যাচ্ছে লিখতেছে, যার যেভাবে মনে যাচ্ছে গাচ্ছে। তো আসলে গানের যে ব্যাপারটা এটা কিন্তু একেবারে সহজ হয়ে গেছে। জি, এই সহজ হওয়ার কারণে লিরিক্স, শিল্পী এগুলো সহজ হয়ে গেছে। জি, এখন লিরিক্সের মধ্যে ভালো কোনো ওয়ার্ড নাই, জি, কিংবা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভালো গল্প থাকে। জি, ঠিক আছে, সেই গল্পগুলা উপলব্ধি করলে ভালো লাগে, সেই গান গাইতেও ভালো লাগে, সেটা মানুষের হৃদয়ে টাচ করে। জি। আর এখন যে গানগুলা গাচ্ছে এগুলো আসলে মানুষের হৃদয়ে টাচ করে না, এগুলা বিনোদন হিসাবে মানুষ নিচ্ছে। বিনোদনটা দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস গেলে বিনোদন কিন্তু শেষ হয়ে যায়, নতুন আর একটা জিনিস আরেকটা চলে আসে, হ্যাঁ, তখন আবার ওইটা নেই। কিন্তু আসলে প্রকৃত যে গান, আগের গান কিংবা এখনও যারা ভালো কবি, ভালো গীতিকার যারা আছে, ওনারা যে গানগুলো লিখতেছে, এই গানগুলোও কিন্তু থাকবে। মানে ভালো মানের যে আপনার লিরিক্স, ভালো মানের যে শিল্পী গাচ্ছে, এই লিরিক্স, এই গান এবং ওই মাপের শিল্পী, এরা কিন্তু যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আচ্ছা, আপনি বর্তমান প্রজন্মের এমন একটা গান যেটা আসলে আপনার কাছে মনে হয় যে এই গানটা আসলে যুগ যুগ ধরে টিকে থাকবে বা আছে, বিগত আপনার হচ্ছে 5 বছরের মধ্যে এমন কোনো গান আপনার হয়েছে, তো তেমনই একটি গান যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু শোনাতেন। একটা গান আছে আপনার মোটামুটি অনেক ভাইরাল, আমার খুব ভালো লাগে। জি, আপনার শিল্পী হলো আপনার শিল্পীর নাম ভুলে গেলাম। যাই হোক, গানটা হ্যাঁ, অনেক ভাইরাল, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু শিল্পী হচ্ছে আপনার অনেক সিনিয়র না, তবে অনেক ভালো শিল্পী, গুণী শিল্পী। ওনার একটা গান, আপনার গানটা হলো যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি চাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি বলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে আমি কই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। একটা গান আমার চমৎকার। ভালো লাগে, সম্ভবত SM শরৎ শিল্পীর নাম। তো তো যাই হোক, এটা আসলে গানটা বোধহয় আসলে 2010-এর আগের বোধহয় গানটা। আমি আপনাকে বলেছিলাম যে গত 5 বছরে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে গানটা আসলে যুগ যুগ ধরে টিকে থাকবে বা আছে কালজয়ী হিসেবে, আপনার এমন একটি গান। আসলে গান তো মোটামুটি অনেকই ভালো লাগে, কিন্তু ওইভাবে আমরা তো আসলে বাউল গান বেশি পছন্দ করি, বাউল গান বেশি গাই। আধুনিক ওয়েস্টার্ন কিংবা হচ্ছে ব্র্যান্ডের যে গানগুলা, এগুলা 2-4টা গান ভালো লাগে, কিন্তু ওইগুলা গান ওইভাবে শোনাও হয় না, মুখস্থ হয় না। জি, এই আর মানে আপনার দৃষ্টিকোণ থেকে 2010 সালের পরে ভালো গান কি আসলে প্রচার হয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো গান প্রচার হয়েছে, যেটা আসলে মানুষ মনে রাখার মতো বা মনে রাখবে এমন কোনো গান, কালজয়ী কোনো গান নেই। হ্যাঁ হ্যাঁ আছে। তেমনই একটি গান আমাদেরকে একটু শোনান। মানে সুর দিয়ে বলতে পারবো না আর কি। আচ্ছা, গানের কথাটাই আপনি বলেন, সমস্যা নেই। যেমন আপনার
এই সেমস ভাই যে একটা শিল্পী আছে, জি ওনার অনেকে হয়তো পছন্দ করে না, জি। কিন্তু আমার কাছে পছন্দ হয়, ওনার কিছু গান ভালো লাগে। তবে আপনার মানে গানগুলা কি আসলে কালজয়ী হয়ে থাকবে, মানে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে? না না না, এটা বলতে পারবো না, আমার মনে হয় না যে মনে থাকবে। জি। মানে নতুন আমি প্রজন্ম এইটা যারা আসলে কেন আসলে মানুষ বর্তমান সময়ের যে গানগুলা সেগুলা ভাইরালের যে বিষয়টা 2 4 5 মাস বা 1 বছর সর্বোচ্চ স্থায়ী থাকে, তারপরে মানুষ ভুলে যায়, সেই গানগুলার রিপিট শুনে না, কেন এমনটা কেন হয়? ওই যে বললাম যে আসলে গানের মধ্যে ভালো কোনো মেসেজ নেই। তাহলে ভালো মেসেজ কি আসলে বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে গানগুলা হচ্ছে যারা করতেছে, কোনো ভালো মেসেজমূলক কোনো গানই কি এখানে থাকতেছে না? হ্যাঁ, হচ্ছে ভালো মেসেজও হচ্ছে, কিন্তু আসলে যখন দেখবেন যে আপনার ভালোর চেয়ে মন্দর পাল্লাটা ভারী, জি মন্দর দিকটা মানে অনেক শক্তিশালী, তখন ভালো যে 2 4টা হচ্ছে এইগুলা মন্দর সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জি। দেখ, আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমরা যখন দেখে থাকি যে একটা গান ভাইরাল হয়, সেই গানটা আসলে আপনাদের ভাষায় কভার সং বলা হয়, যেটাকে আপনার হচ্ছে কভার করা হয়, মানে আর একজনে আপনার হচ্ছে গাচ্ছে, এরকম আপনার হলো বহুজনে একই গান ভাইরাল গানটাকে আপনার গাচ্ছে, যেটা আসলে কপিরাইট আইন অনুযায়ী আসলে কপিরাইট গান। তো এইটার বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? এটা আমাদের যে মরমী কবি যারা ছিলেন, কিংবা বাউল সাধক যারা ছিলেন, বাউল সম্রাট যারা ছিলেন, তাদের গানগুলো কিন্তু আসলে তারা উন্মুক্ত করে দিয়ে গেছে। না, তাদের বিষয়গুলো আমি বলতেছি না। বর্তমানেই দেখেন একটা গান আপনার হচ্ছে হয়তো ক্ষণিকের জন্য ভাইরাল হলো, সেই গানটা আপনার হচ্ছে আপনার নেটে যদি সার্চ দেন, ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে যদি সার্চ দেন, তাহলে সেই গানটা কিন্তু বহু শিল্পীর কণ্ঠে আপনার পাওয়া যাবে। এটা হচ্ছে আসলে পরিচিত হওয়ার জন্য কিংবা ভিউ কামানোর জন্য করে এগুলা। তার মানে এখন আমরা বলতে পারি যে আসলে বর্তমান সময়ে যে গানগুলা বা যে সঙ্গীতগুলো আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, সেগুলো আসলে ভিউ বাণিজ্যের লক্ষ্যে করা হয়, যার ফলে আসলে তাদের লক্ষ্যটা উদ্দেশ্যটা শুধু আপনার একদিকে থাকে যে ভিউ বাণিজ্য, এই কারণে আপনার সেগুলো হয়তো ক্ষণিকের জন্য ভিউ হচ্ছে, সেগুলো কালজয়ী হচ্ছে না এবং যুগ যুগ ধরে টিকে থাকতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন বেশিরভাগ মানুষেরই চিন্তা ভিউ বাড়ানো, জি ইনকাম করা, প্লাস হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা গান ট্রেন্ডিংয়ে আছে, জি আমাদের দেশে ভালো চলতেছে, সেটা অনেকে কাভার করতেছে, কারণ হচ্ছে তার গানটা যেন ভিউ হয় এবং তাকে যেন কিছু মানুষ চিনে, জি। এই চিন্তা করে। কিন্তু গানটা আসলে ভালো কিনা, গানের লিরিক্স ভালো কিনা, এই দিকে কিন্তু খেয়াল করে না। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্য এটাই বলবো যে আপনারা আসলে সঙ্গীতকে সবাই ভালোবাসেন, যদি ভালো না বাসতেন তাহলে আপনার কোনো গানেরই ভিউ হইতো না, প্লাস কোনো গানের রেসপন্স আসতো না। আপনারা অবশ্যই ভালোবাসেন, সেই কারণেই আমরা সবাই গান করতেছি, প্লাস করে যাব। কিন্তু আপনারা একটু চিন্তা করবেন যে আসলে গান কোনটা ভালো এবং কোনটা মন্দ। আমরা যে গানগুলো আসলে টিকে থাকবে না, প্লাস টিকবে না, কিংবা গানের কথা ভালো না, সেদিকে আমরা সবাই মিলে একটু খেয়াল রাখব। আমরা সেটা খেয়াল করে যে গানগুলো আসলে টিকে থাকবে এবং ওই গানগুলোই আসলে করার দরকার, সেই গানগুলোকে আমরা টিকিয়ে রাখবো, সেই গানগুলোকে আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখবো। এটা বলে আমার কথা শেষ করছি। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো আপনার কণ্ঠে আমরা আপনার একটি মৌলিক গান শুনতে চাচ্ছি, যে গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আজকে শেষ করব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা গানের সাথে থাকবেন, সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। জি, আপনার গানটা আমরা তাহলে কবি জালালউদ্দিনের একটা গান বলে, যেহেতু আমি বাউল বিচ্ছেদ গাই। জি। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মৌলার। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মৌলার। ভাব তরঙ্গে
ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মধ্যে থাকে হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মধ্যে থাকে হইয়া নিরুদ্দেশ। ছাইরা দে তুই মাওলানার বেশ, ছাইরা দে তুই মাওলানার বেশে মাতাল বইতাল সাজয়া গে, হাইরে মাতাল বইতাল সাজয়া গে মাওলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে।